আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের ডাকা দিয়ে ভারত চলে এসেছি। ওসমান হাদি হত্যাকাণ্ডকে নিয়ে গোয়েন্দা তদন্ত যত গভীরে যাচ্ছে ততই উন্মোচিত হচ্ছে একের পর এক ভয়ঙ্কর নকশা। আটক শুটার ফয়সালের স্ত্রী ও গার্লফ্রেন্ডের স্বীকারোক্তিতে সামনে এসেছে এমন সব তথ্য যা স্পষ্ট করে দিচ্ছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয়, বরং ঠান্ডা মাথায় আঁকা একটি নিখুঁত কিলিং মিশন। তদন্তে জানা গেছে বিদেশ থেকে দেশে ফিরে ফয়সাল নিজ হাতে গড়ে তোলে একটি সংঘবদ্ধ শুটার টিম। লক্ষ্য একটাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। কিন্তু সরাসরি আঘাত নয়, আগে বিশ্বাস তারপর মৃত্যু। এভাবে সাজানো হয় পুরো ছক। পরিকল্পনার অংশ হিসেবে ফয়সাল ধাপে ধাপে হাদির কাছাকাছি আসে। পরিচয়, সখ্যতা, একসাথে চলাফেরা সব ছিল পরিকল্পনার অংশ। অবাক করা বিষয়, এই পুরো মিশন বাস্তবায়নের সময় লেগেছে মাত্র ৭ দিন। হামলার পর চিত্রটা আরো ভয়াবহ। হত্যাকাণ্ড সংগঠনের ১২ ঘন্টার মধ্যে ফয়সাল অদৃশ্য হয়ে যান। একে একে গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত, মুছে ফেলা হয় সম্ভাব্য সব সূত্র। গোয়েন্দারা বলছেন পুরো অপারেশনটি এমনভাবে সম্পন্ন করা হয়েছিল যেন ঘটনাটি কোনো ছায়াও রেখে না যায়। আরো চাঞ্চল্যকর তথ্য হলো প্রাণঘাতী হামলার ঠিক আগ মুহূর্তে ফয়সাল হাদিকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব কি ছিল, কেনই বা দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তকারীদের প্রতিটি মুহূর্ত কাটছে আতশ কাচের নিচে। গোয়েন্দা সূত্রে জানা গেছে শরীফ ওসমান হাদি ও শুটার ফয়সালের প্রথম পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখতে পান হত্যাকাণ্ডের আগে শুটাররা কিভাবে নিয়মিত হাদিকে অনুসরণ করছিল, ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ বাংলা মোটর ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় ৬ মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির কাছে নির্বাচনী প্রচারণামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। গোয়েন্দাদের মতে এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে যায়। এবার তার সঙ্গী ছিলেন আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখান থেকে ফয়সাল ধীরে ধীরে হাদির টিমে প্রবেশ করেন। গোয়েন্দা প্রতিবেদনে আরো উল্লেখ করা রয়েছে ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল। প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পরে হাদিকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। তদন্তকারীদের মতে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি ছিল বিশ্বাস অর্জন, ভেতরে ঢোকা এবং এরপর আঘাত হানার একটি নিখুঁত পরিকল্পনা, যা বাস্তবায়িত হয় মাত্র কয়েকদিনের ব্যবধানে। গোয়েন্দারা বলছেন এই হত্যাকাণ্ডের নৈপথ্যে পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি অনেকাংশেই হলিউড সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদিকে হত্যার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেন শুটার ফয়সাল করিম মাসুদ। মিশন বাস্তবায়নের লক্ষ্যে তিনি নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নিয়মিত অস্ত্র চালানোর প্র্যাকটিস করেন। ১১ ডিসেম্বর মিশন বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি নিতে ফয়সাল ওঠেন পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায়। এরপর হামলার দিন ভোরে উবারে করে তিনি যান হেমায়তপুরের একটি রিসোর্টে। রিসোর্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় শুক্রবার ভোর ৫টা ২২ ফয়সাল ও তার সহযোগী আলমগীরের গাড়ি হেমায়তপুরের গ্রিন জোন এলাকার একটি রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকে অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। গোয়েন্দাদের কাছে থাকা তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকালে ফয়সাল তার বান্ধবীকে হাদির একটি ভিডিও দেখিয়ে জানায় সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছে এবং এই হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। এ সময় সে ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশও দেয়। সকাল ৮টা ৫৪ ফয়সাল বান্ধবীকে নিয়ে রিসোর্ট ত্যাগ করেন। বাইরে অপেক্ষায় ছিলেন সহযোগী আলমগীর। উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর সকাল ১১টা ৫ আগারগাঁওয়ে বাসা থেকে মোটরসাইকেলে বের হয়ে যান হাদির সেগুনবাগিচায় প্রচারণায়। সকাল ১৫:১২টার দিকে সেখানে পৌঁছান ফয়সাল। প্রচারণা শেষে দুপুর ১২টা ২ শরীফ ওসমান হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটাররা পেছনে থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকে। দুপুর ১২টা ১২ হাদিকে বহনকারী অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। আলমগীর মোটরসাইকেল পার করার পর দুজনে নেমে আবার হাদির প্রচারণায় যুক্ত হয়। নামাজ শেষে দুপুর ২টা ১৬ হাদি সেখান থেকে বের হলে শুটাররা পুনরায় পিছু নেয়। এটা দৈনিক বাংলা মোড় ডান দিকে ঘুরে তারা পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে। প্রায় ২.৫ ঘন্টা ফাঁকা জায়গা খুঁজে বেরোনোর পর দুপুর ২টা ২৪ খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল। হত্যার পর বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট অতিক্রম করে তারা পৌঁছায় পশ্চিম আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসায়। এ সময় গোয়েন্দা তদন্তে দাবি করা হয়েছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কিছু আওয়ামীপন্থী সদস্য দিল্লির নির্দেশে ফয়সালকে নিরাপত্তা দেয়। বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছেন বাসা ভাড়া নিতে আসা এক ব্যক্তি কলিং বেল চাপলে আতঙ্কে ফয়সাল অস্ত্রভর্তি ব্যাগ ও নিজের ব্যক্তিগত মোবাইল ফোন নিচে ফেলে দেয়। বিকেল ৩টা ১ ফয়সালের বাবা মোটরসাইকেল চালক আলমগীরকে নিয়ে আসল নাম্বার প্লেট নিয়ে আসে এবং পার্কিংয়ে ঢোকেন।
পরে নকল নাম্বার প্লেট খুলে আসলটি লাগানো হয়। মোটরসাইকেলটি আলমগীর সহ পাশের একটি ভবনের গ্যারেজে রাখা হয়। নিচে পড়ে থাকা ব্যাগ উদ্ধারে মই দিয়ে ভাগ্নেকে 2 ভবনের মাঝখানে নামানো হয়। পাশের ছাদে ফেলে দেওয়া হয় মোবাইল ফোন, আনতেও তাকে পাঠানো হয়। এরপর সেনাবাহিনীর একটি চক্রের নিয়ন্ত্রণ এবং গোয়েন্দাদের পাহারায় বিকাল 4:54 পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আমিনবাজার যান ফয়সাল। সেখান থেকে উবারে ধামরাই কমলাপুর, এরপর ভাড়া করা প্রাইভেট কারে নবীনগর হয়ে গাজীপুরের চন্দ্রা মাওনা পেরিয়ে পৌঁছান ময়মনসিংহে। সেখান থেকে তারা হালুয়াঘাটের ধারাবাজার পেট্রোল পাম্পে যান। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 11:31 শুটারদের বহনকারী প্রাইভেট কার সেখানে পৌঁছায়। মানব পাচারকারী ফিলিপ সনাল মোটরসাইকেলে এসে তাদের রিসিভ করে সীমান্তের দিকে নিয়ে যায়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিপের 2 সহযোগী জবানবন্দিতে জানা যায় ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে শুটাররা ভারতে পালিয়ে যায়। শুটার ফয়সালের ফোনে আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করলে দেখা যায় বুধবার তার লোকেশন ছিল ভারতের মহারাষ্ট্রে। সে রিলায়েন্স সিম ব্যবহার করেছিল। তবে একটি সূত্র দাবি করছে সরকার সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললে ফয়সাল দেশ ছেড়ে পালাতে পারেনি। তাকে অন্যত্র সরিয়ে আওয়ামীপন্থী সেনা ও গোয়েন্দাদের গোপন ডেরায় রাখা হয়েছে। কিলিং মিশনে সহায়তার অভিযোগে গ্রেফতার করা ফয়সালের শালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে কামরাঙ্গীচর থেকে তার বাবা মাকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে তারাবোর বিল থেকে উদ্ধার করা হয় 2টি অস্ত্র। গ্রেফতার হন প্রাইভেট কার চালক নুরুজ্জামান। পরে ফয়সালের বোনের বাসার নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে গুলি করা 7.65 ক্যালিবার পিস্তলের গুলি ও ম্যাগাজিন। এছাড়াও উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার চেক। সিআইডি জানিয়েছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই অর্থ হত্যাকাণ্ড বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন অভিযুক্ত গ্রেফতার না হলেও আলামত গোপন ও পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বই বিশ্লেষণ করে দেখা যায় চূড়ান্ত লেনদেনে সম্পন্ন না হওয়া চেকগুলোর সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। কিলিং মিশনে আমাকে 280 কোটি টাকা দিবে বলেছিল আওয়ামী লীগ, কিন্তু এক মিশন দেশ ছেড়েছি আমি। প্রসঙ্গগত 12 ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান শরীফ ওসমান হাদির ঘাতকদের যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ এ ধরনের তথ্য পেতে চাইলে চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তীতে আবারও হাজির হচ্ছে নতুন কোনো ঘটনার সত্য উন্মোচন করতে। এমন অনুসন্ধানী প্রতিবেদন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।